গুড মর্নিং। আশা করি ভালো আছেন, সবাই সুস্থ আছেন। আজকে আমাদের ভর্তি পরীক্ষা 2017 দ্বিভাষাকার গণিত নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে রেসিডেন্সিয়াল মডেল কলেজে প্রথম বাংলা থাকে 15 মার্ক, তারপরে ইংরেজি থাকে 15 মার্ক, আর 20 মার্ক থাকে গণিত। এই 50 মার্কের পরীক্ষা হয়। আজকে আমরা গণিত নিয়ে আলোচনা করব দ্বিভাষাকার। এর পূর্বে আমরা প্রভাতী শাখার সবকিছু শেষ করেছি। দ্বিভাষাকার বাংলা ইংরেজি শেষ করেছি। আজকে গণিত নিয়ে আলোচনা করব। 10 নম্বর প্রশ্নগুলির উত্তর দাও। 5টা প্রশ্ন ছিল, ক, খ, গ, ঘ, ম। 5টায় 5 মার্ক। ক, 2 মাইল সমান কত কিলোমিটার? 2 মাইল সমান কত কিলোমিটার? আমরা এর পূর্বে আপনাদের একটা শীট দিয়েছি, বইতেও বলেছি। এর শূন্যস্থান এখানে ক, খ, গ, ঘ 4টা শূন্যস্থান এসেছে। 3টা শূন্যস্থান আর 2টো প্রশ্ন। এগুলি পূর্বেই আপনাদের আমরা দিয়েছিলাম। তাহলে এখানে আছে 2 মাইল সমান কত কিলোমিটার। আপনি প্রশ্নটা একটু ভালো করে পড়বেন, কারণ আমরা দিয়েছি আপনাকে 1 মাইল সমান এত কিলোমিটার। এখানে আসলো 2 মাইল সমান কত কিলোমিটার। তাহলে আপনি জানেন 1 মাইল সমান সমান যদি এত কিলোমিটার হয়, তাহলে 2 মাইল সমান সমান কত, সেটাকে 2 দিয়ে গুণ করবেন। তাহলে 1 মাইল সমান সমান কত কিলোমিটার দিয়েছিলাম? 1.61। আমরা এখানে লিখব সমাধান 10-এর ক। 1 মাইল সমান কত? 1.61 কিলোমিটার। ক্লিয়ার? এটা সবাই মুখস্থ করবেন। তাইলে 2 মাইল সমান সমান কত হবে? 1.61 কে 2 দিয়ে গুণ করবেন। 2 একে 2, 6 দুগুণ 12, 2 হাতে 1, 2 কে 2 আর 1 3, এত কিলোমিটার। এক মাইল সমান সমান আমরা জানি 1.61 কিলোমিটার। তাহলে 2 মাইল সমান সমান হবে 1.61 কে 2 দিয়ে গুণ করবেন। 2 একে 2, 6 দুগুণ 12, 2 হাতে 1, 2 2 আর 1 3, 3.22 কিলোমিটার। এখানে হবে 3.22 কিলোমিটার। ক্লিয়ার? আপনারা 3.22 কিলো। ক্লিয়ার? আপনারা আবার সঙ্গে সঙ্গে 1.61 লিখবেন না, এখানে ভালো করে পড়বেন 2 মাইল। এরপরে আসে টিউব লাইটের আকার কেমন? টিউব লাইটের আকার, টিউব লাইটের আকার কেমন? প্রত্যেকের বাড়িতেই টিউব লাইট আছে। এর আকার কেমন সেটা আমরা একটু 92 পৃষ্ঠায় দেখি। 92 পৃষ্ঠায় যদি আপনি যান, তাহলে কি দেখবেন? কয়েকটা চিত্র আছে। এটাও কিন্তু পরীক্ষায় আসে। এখানে আছে ঘনক, কোণক, গোলক আর বেলন। বেলনের চিত্রটা দেখেন, এটা লম্বা সিলিন্ডারের মতন। তাহলে এটা হবে টিউব লাইট, এটা বেলন। ক্লিয়ার? এরপরে আসে গ নাম্বার, স্কেল ও ফিতা দিয়ে কি মাপা হয়? স্কেল ও ফিতা দিয়ে কি মাপা হয়? আমরা চলে যাই 7-9 পৃষ্ঠায়। 7-9 79 পৃষ্ঠায়
আমরা দেখি ৭৯ পৃষ্ঠায় একদম একটা ছেলে আর একটা মেয়ের নিচের লাইনতে আমরা যাই। এখানে দেখেন, আমরা বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করতে স্কেল পরিমাপের ফিতা ব্যবহার করি। তাহলে স্কেল ও ফিতা দিয়ে কি মাপা হয়? আপনারা সঙ্গে সঙ্গে টেবিল চেয়ার ইত্যাদি লিখে ফেলবেন না, এগুলি ভালো করে দেখতে হবে। স্কেল ও ফিতা দিয়ে দৈর্ঘ্য মাপা হয়। দৈর্ঘ্য কতটুকু লম্বা, দৈর্ঘ্য মাপা হয় ভালো করে। আমি পূর্বে আপনাদের বারবার বলেছি, অঙ্ক বই হোক, বাংলা, ইংরেজি, প্রত্যেকটা লাইন বাই লাইন পড়বেন। এখানে দেখেন এই কথাটা একদম পরিষ্কার লেখা আছে। আমরা পড়ি একটু। আমরা দৈর্ঘ্য পরিমাপে মিটার একক ব্যবহার করি, যা পৃথিবীর প্রায় সবাই জানা। মিটার। যখন আমরা ছোট বস্তুর দৈর্ঘ্য প্রকাশ করি তখন সেন্টিমিটার বা সেমি একক ব্যবহার করি। ১০০ সেন্টিমিটার সমান ১ মিটার। আমরা বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করতে স্কেল পরিমাপের ফিতা ব্যবহার করি। দৈর্ঘ্য মাপতে স্কেল ব্যবহার করি, এটা কতটুকু, অথবা ফিতা ব্যবহার করি দৈর্ঘ্য মাপতে। আবার এটা আমরা দৈর্ঘ্য পরিমাপে মিটার একক ব্যবহার করি। মিটার লিখেন না, একদম ভুল হয়ে যাবে। কিন্তু প্রশ্ন পড়ে তার উত্তরটা লিখতে হবে। স্কেল ও ফিতা দিয়ে কি মাপা হয়? কি মাপবেন? একটা জিনিসের দৈর্ঘ্য মাপতেন। ক্লিয়ার? গুড। আমি জানি আপনারা সঙ্গে সঙ্গে আমরা দৈর্ঘ্য পরিমাপে দৈর্ঘ্য মাপতেন মিটার, সঙ্গে সঙ্গে মিটার লিখবেন আর সঙ্গে সঙ্গে কাটার হবে। এরপরে আসেন ঘ নাম্বার। জোড় সংখ্যা ও বিজোড় সংখ্যা কাকে বলে? আমরা শীতে প্রশ্নের উত্তরে লিখে দিয়েছি। আবার বইতেও এখানে আপনি পাবেন। কোথায়? 11 পৃষ্ঠায় আপনি পাবেন জোড় সংখ্যা বিজোড় সংখ্যা। 11 পৃষ্ঠায় পাবেন। দেখেন এখানে কি আছে। 11 পৃষ্ঠা দেখেন, সংখ্যার শেষে 2, 4, 6, 8 বা 0 থাকলে তাকে জোড় সংখ্যা বলে। সংখ্যার শেষে একটা সংখ্যা আপনি লিখবেন, তার শেষে যদি 2 থাকে, 4 থাকে, 6 থাকে, 8 থাকে বা 0 থাকে, সেগুলিকে বলা হয় জোড় সংখ্যা। এবং সংখ্যার শেষে যদি 1 থাকে, 3 থাকে, 5 থাকে, 7 অথবা 9 থাকে, তবে সেগুলিকে বিজোড় সংখ্যা বলে। অর্থাৎ আমি আপনাদের বলে দিয়েছি, যে সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে মিলে যায় সেটা হলো জোড় সংখ্যা, আর যে সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে মিলবে না সেটা হলো বিজোড় সংখ্যা। এটা একটু সহজে দেখার জন্য আপনি দেখবেন কোন সংখ্যার শেষে 2, 4, 6, 8 বা 0 আছে। যদি 2, 4, 6, 8 বা 0 থাকে সেটা হবে জোড় সংখ্যা। যদি 1, 3, 5, 7, 9 থাকে তবে সেটা হবে বিজোড় সংখ্যা। অর্থাৎ যে সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে মিলে যাবে সেটা জোড় সংখ্যা, আর যে সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে মিলবে না সেটা বিজোড় সংখ্যা। ক্লিয়ার? গুড। এরপরে আসে 5 নাম্বার। ক, খ, গ, ঘ, উম। ক্রমবাচক সংখ্যার 5টি সংক্ষিপ্ত রূপ লিখো। এটা কত পৃষ্ঠায় আছে? 13 পৃষ্ঠায়। ক্রমবাচক সংখ্যার 5টি সংক্ষিপ্ত রূপ লিখবেন। এখানে দেখেন 13 পৃষ্ঠায় আমরা দেখি গণনাকারীর সংখ্যা হলো 1, 2, 3, 4, 5। ক্রমবাচক সংখ্যা হলো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। এই ক্রমবাচক সংখ্যার সংক্ষিপ্ত রূপ হলো প্রথম। 5টা লিখতে বলছে, 5টি সংক্ষিপ্ত রূপ। এটা হলো উমক, 10-এর উমক। প্রথম
ক্রমবাচক সংখ্যার সংক্ষিপ্ত রূপ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, তারপর হলো পঞ্চম। একের পর একটা ম, প্রথম, দুইয়ের পর অন্ত্যেষ্টিয় অ, দ্বিতীয়, তিনের পর অন্ত্যেষ্টিয়, চারের পর থয়রে, পাঁচের পর ম। এটা হলো ক্রমবাচক সংখ্যার 5টি সংক্ষিপ্ত রূপ। ক্লিয়ার? আমি পৃষ্ঠাগুলি দেখে দিয়েছি, আমি পৃষ্ঠা লিখে দিয়েছি। আপনারা যখন অঙ্কগুলি করবেন বইটা হাতে নেবেন এবং বইটা খুলবেন, তাহলে আপনার প্রত্যেকটা জিনিস আপনার কাছে সহজ হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আমাদের 10-এর ক, খ, গ, ঘ, উম শেষ হলো। ক্লিয়ার? এবার আসি 11 নম্বর। এই 5 মার্কের উত্তর আমাদের শেষ হলো। 11 নম্বর, একটি থলিতে কিছু আপেল ছিল। একটা থলিতে কিছু আপেল ছিল। থলিতে আরো 29টি আপেল রাখা হলো। একটা থলিতে কিছু আপেল ছিল। কয়টা ছিল আমি জানি না। থলিতে আরো কিছু আপেল দিলেন, মানে কয়টা দিলেন? 29টা। থলিতে আরো 29টা আপেল আপনি রাখলেন। এখন থলিতে মোট আপেল হলো 101টি। থলিতে পূর্বে কতটি আপেল ছিল গাণিতিক বাক্যে লিখে সমাধান করতে হবে। থলিতে, একটা থলিতে কিছু আপেল ছিল, আপনি জানেন না। এরপরে থলিতে আরো কয়টা আপেল দিলেন? 29টা আপেল দিলেন। 29টা আপেল দেওয়ার পর থলিতে কি হলো? 101টা আপেল হলো। এটা আপনি গাণিতিক বাক্যে লিখে সমাধান করবেন। গাণিতিক বাক্য আমরা 65 পৃষ্ঠায় দেখেছি, 65 পৃষ্ঠায় দেখেছি। আর এখানে 68 পৃষ্ঠায় দেখেছি। এখানে দেখেন 18টি চকলেট আছে। এখানে 18টি চকলেট। যদি 6 জন শিশুকে এই চকলেটগুলো সমানভাবে দেওয়া হয়, 18টা চকলেট যদি 6 জন শিশুকে সমান ভাবে আপনি ভাগ করে দেন, প্রত্যেক শিশু কয়টি চকলেট পাবে? গাণিতিক বাক্য লিখো, হিসাব করো। গাণিতিক বাক্যে লিখে আপনাকে হিসাব করতে বলছে। এখানে 65 এবং 68 পৃষ্ঠায় গাণিতিক বাক্য কিভাবে লিখতে হয় সেটা আমরা দেখেছি। এখন আমি একটি থলিতে কিছু আপেল ছিল, কয়টা আপেল ছিল আমি জানি না। এটা সমাধান 11। আমি মনে করি সেখানে আপেল ছিল এই বক্স, এক বক্স আপেল ছিল। কয়টা আমি জানি না। যেহেতু আমার বেশি সময় আমি পাবো না, তাই যতটুকু সম্ভব আমরা সংক্ষেপে করব। এখন আপনি আরো 29টা আপেল দিলেন, রাখলেন। 29টা আপেল রাখায় কয়টা আপেল হলো? 101টি। থলিতে কয়টা আপেল ছিল? থলিতে পূর্বে কতটি আপেল ছিল? গাণিতিক বাক্যে লিখে সমাধান। আমি গাণিতিক বাক্য লিখে ফেলছি। মনে করি থলিতে আপেল ছিল এই বক্স, 29টা আপেল রাখলাম, এখন 101টি। এটা একটা গাণিতিক বাক্য। ক্লিয়ার? এখন সমাধান করতে বলছে। এর অর্থ হলো উই হ্যাভ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ বক্স। এই বক্সের মধ্যে কি ছিল সেটা আমি প্রমাণ করব। এটা কি করতে হবে? এটা সমাধান। এটা হলো সমাধানের চিহ্ন। বক্স সমান সমান 101। আমি অনেকবার বলেছি এই সমান সমান চিহ্নের এপাশের যোগ এপাশে গেলে বিয়োগ হয়ে যায়। যোগ এই সমান সমান চিহ্নের এপাশে গেলে বিয়োগ হয়ে যাবে, আবার বিয়োগটা এপাশে আসলে যোগ হয়ে যাবে। ঠিক তেমনি এপাশ থেকে বিয়োগ এপাশে আসলে যোগ হবে, আবার যোগ আসলে বিয়োগ হবে।
উল্টো হবে সমান সমান চিহ্ন। তাহলে এই বক্স সমান সমান কত হইল? এই বক্স সমান সমান হলো 101 থেকে 29 গেলে কত থাকে? 9 আছে কত? 11 হবে। 9 10 29 বাদ দেই। 9 10 11 2, এখানে আছে 9 7 72টি আপেল ছিল। তাহলে আপনি এই 72 আর 29 যোগ করেন। 72 আর 29 যোগ করলে আপনার যদি 101টি হয় তাহলে আপনি বুঝবেন যে আপনার অঙ্কটা ঠিক আছে। 9 আর 2, 9 10 11 1 হাতে 1, 7 আর 8, 8 আর 2 10। ক্লিয়ার? ঠিক আছে, গুড। তাহলে একটি থলিতে কিছু আপেল ছিল, থলিতে আরো 29টি আপেল রাখা হলো। এখন থলিতে 101টি আপেল হলো। থলিতে পূর্বে কতটি আপেল ছিল গাণিতিক বাক্যে লিখে আপনাকে কি করতে বলছে? প্রমাণ করতে বলছে। তাহলে আমি মনে করি থলিতে এই একটা বক্স আপেল ছিল, এক্স ধরেও করা যায়। আমি যেহেতু বইতে বক্স ধরছে তাই আমি আর করলাম, আমি করতে পারতাম। মনে করি থলিতে কটা আপেল ছিল, তাহলে প্রশ্ন মতে এর সঙ্গে 29 যোগ করে 101, তাহলে কর ভ্যালু বের করতাম। ক সমান 72টি, তাও হতো। যেহেতু এখানে বক্স ধরছে তাই আমি বক্স ধরে করলাম। ক্লিয়ার? আমি এবার আপনাকে একটু ক ধরে করে দিই, যেহেতু আপনারা অনেক অঙ্কে ক ধরে করছেন। মনে করি থলিতে আপেল ছিল কটি, এটা আপনি মনে করতেছেন, এটাও গাণিতিক বাক্য। মনে করি থলিতে আপেল ছিল কটি। এখন আপনি প্রশ্ন মতে কর সঙ্গে আপনি 29টা রাখলেন, আপনার কত হলো? 101টা হলো। তাহলে বা ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ ক। ক এর ভ্যালু বের করলেই হবে। ক সমান সমান 101 বিয়োগ 29। তাহলে ক সমান সমান কত হবে? ক সমান সমান হবে 72। 11 থেকে 9 গেলে 2, 9 থেকে 2 গেলে 7, 72টি আপেল ছিল। এই দুইটা 72 এবং 29 যোগ করলে যদি 101 হয় তাহলে আপনার অঙ্ক হবে 9 2 11 1 হাতে 1, 7 আর 8 আর 2 10। ক্লিয়ার? আপনি এর যে কোনো একটা নিয়মে করলেই হবে। গুড। আশা করি আপনারা অঙ্কগুলি বুঝতে চেষ্টা করছেন। এবার 12 নাম্বার মন দিয়ে করবেন। আমি কিন্তু অনেক সংবাদ পেয়েছি আপনারা পড়তে চান না। পান্ডে স্যার যখন ক্লাস নেয় তখন আপনারা মোবাইল নিয়ে দৌড়দৌড়ি করেন, আবার মাকে বলেন যে পান্ডে স্যার তো দেখে না আমি মোবাইল নিয়ে কি করি। এই সংবাদও কিন্তু আমার কাছে আছে। ক্লিয়ার? পান্ডে স্যার শুধু দেখে না, পান্ডে স্যারের প্রত্যেকটা কে কি করতে আছেন সেটা আমার জানা আছে। আমি মার করে রেখেছি আপনাদের নামে। কে কি করছেন, মোবাইল নিয়ে কে দৌড়াচ্ছেন, কে মোবাইল 2 মিনিট দেখেন আবার পিছনে যান, টেনে দেন, এগুলি সব আমার কাছে সংবাদ আছে। আমি পরে যখন খুলবো তখন সবাইকে নাম ধরে ধরে বলবো। শাশ্বত জানি কথাটা শুনে হাসতে আছে, কিন্তু নাম ধরে বলবো, আমি সব জানি। 12 নম্বর অঙ্কটা আপনারা দেখেই বলবেন এটা আপনার পক্ষে করা সম্ভব না, এত বড় অঙ্ক এটা পারবো না। আমি আগেই বলবেন না পারবেন, একটু পড়েন, পড়লেই আপনি কিন্তু অঙ্কটা দেখবেন খুব সহজ। রনির ওজন 26 কেজি। রনি একটা ছেলের নাম, এর ওজন 26 কেজি। রনির বাবার ওজন রনির চেয়ে 3 গুণ বেশি।
রনির যে ওজন, ওর বাবার ওজন তার 3 গুণ বেশি। আর রনির বোনের ওজন বাবার ওজনের অর্ধেক হলে বোনের ওজন কত? 1 নাম্বার, আপনাকে প্রথম বোনের ওজন বের করতে বলছে। রনির ওজন দিয়ে দিছে 26 কেজি, আবার বলছে রনির বাবার ওজন রনির ওজনের 3 গুণ। তাহলে আপনি রনির ওজন 26 কেজি, একে 3 দিয়ে গুণ করবেন, বাবার ওজন বের হয়ে যাবে। একে 2 দিয়ে ভাগ করবেন, অর্ধেক। বোনের ওজন অর্ধেক, বোনের একে 2 দিয়ে ভাগ করবেন, বোনের ওজন পেয়ে যাবেন। এরপর আবার বলছে রনির মায়ের ওজন রনির ওজনের দ্বিগুণ, মানে ডাবল অপেক্ষা 2 কেজি বেশি। মায়ের ওজন কত? এটা অবশ্য দেখে সঙ্গে সঙ্গে বলবেন এই অঙ্ক করা আপনার পক্ষে সম্ভব না। না, একটু পড়েন, তারপরে চিন্তা করেন, তারপরে দেখবেন একদম পানির মতো সহজ। তবে পড়তে হবে মন দিয়ে। আমরা করি অঙ্কটা। ক্লিয়ার? বলছে রনির ওজন 26 কেজি, আমাকে দুটো উত্তর বের করতে হবে। একটা হলো রনির বোনের ওজন, আর একটা হলো মায়ের ওজন। এই দুটো করতে হলে আমাকে কিন্তু বাবার ওজনও বের করে করতে হবে। তাহলে সমাধান 12, রনির ওজন কত? 26 কেজি। রনির ওজন 26 কেজি। রনির বাবার ওজন রনির চেয়ে 3 গুণ বেশি। তাহলে বাবার ওজন বের করি। রনির বাবার ওজন রনির চেয়ে 3 গুণ বেশি, অর্থাৎ 26 কে 3 দিয়ে গুণ করি। 3 6 18, 8 হাতে 1, 3 2 6 আর 7। রনির বাবার ওজন হলো 78 কেজি। 3 6 18, 8 হাতে 1, 3 2 6 আর 7, 78 কেজি রনির বাবার ওজন। এবার বলছে তার বোনের ওজন বাবার ওজনের অর্ধেক হলে রনির বোনের ওজন কত? তাহলে বোনের ওজন বাবার ওজনের অর্ধেক, অর্থাৎ 78 বাবা, একে ভাগ করেন 2 দিয়া। 3 2 6, 7 1 8, 9 2 18। বোনের ওজন 39 কেজি। ক্লিয়ার? বোনের ওজন কত পেলাম আমরা? 39 কেজি। এখন আবার বলছে রনির মায়ের ওজন রনির ওজনের দ্বিগুণ অপেক্ষা 2 কেজি বেশি। তাহলে এবার এখানে লিখি রনির ওজন কত? 26 কেজি। তাহলে এর মায়ের ওজন হবে, মায়ের ওজন 26, একে 2 দিয়ে গুণ করলে কত হয়? 6 2 12, 2 হাতে 1, 2 2 4 1 5, 52 কেজি। ডাবল। রনির মায়ের ওজন রনির ওজনের দ্বিগুণ অপেক্ষা 2 কেজি বেশি। তাই রনির ওজন যদি 26 কেজি হয়, মায়ের ওজন তার ডাবলে হবে 52 কেজি, এর চেয়ে 2 কেজি বেশি। তাইলে 54 কেজি। ক্লিয়ার? তাহলে আমরা দুটো উত্তর পেলাম। রনির বোনের ওজন হলো 39 কেজি এবং মায়ের ওজন হলো 54 কেজি। ক্লিয়ার? আমি অঙ্কটা আবারও একটু বলেছি। রনির ওজন 26 কেজি, রনির বাবার ওজন রনির ওজনের 3 গুণ, তার বোনের ওজন বাবার ওজনের অর্ধেক এবং মায়ের ওজন রনির ওজনের দ্বিগুণ অপেক্ষা 2 কেজি বেশি। মায়ের ওজন বের করতে হবে, বোনের ওজন। তাহলে রনির ওজন হলো 26 কেজি, বা রনির বাবার ওজনের 3 গুণ, 3 6 18 8, 3 2 6 1 7, 78 কেজি। বোনের ওজন হবে বাবার ওজনের অর্ধেক, একে 2 দিয়ে ভাগ করেন। 3 2 6,
7 থেকে 6 গেলে 1, আর 8, 9 দুগুণ 18, 39 কেজি। আর মায়ের ওজন হবে, রনির ওজন 26, মায়ের ওজনের দ্বিগুণ হলো 52, 6 দুগুণে 12, 2 হাতে 1, 2 দুই 4 1 5 আর 2 54 কেজি। তাহলে বোনের ওজন হবে 39 কেজি আর মায়ের ওজন হবে 54 কেজি। ক্লিয়ার? গুড। সহজ, শুধু আপনাদের একটু মন দিতে হবে। এবার আসি 13 নাম্বার। করিমের 995 টাকা ছিল। করিমের 995 টাকা ছিল। তার বাবা তাকে 5টি 50 টাকা নোট দিল। করিমের 995 টাকা ছিল, তার বাবা তাকে 5টি 50 টাকা নোট দিল। সে 665 টাকা দিয়ে একটি বই কিনল। এখন তার আর কত টাকা আছে? সহজ অঙ্ক। সমাধান 13। করিমের ছিল কত? করিমের ছিল 995 টাকা। বাবা দিলেন 5টি 50 টাকা নোট। তাহলে 50 কে আপনি 5 দিয়ে গুণ করেন, 5 শূন্য 0, 5 5 25, 250 টাকা। এখন রনির হলো কত? যোগ করেন। 5, 9 আর 5 14, 4 হাতে 1, 9 আর 1 10, 11 12, 1245 টাকা। করিমের ছিল 995 টাকা। তার বাবা তাকে 5টি 50 টাকা নোট দিল। বাবা দিলেন 5টা 50 টাকা নোট, অর্থাৎ 50 কে 5 দিয়ে গুণ করেন, 5 শূন্য 0, 5 5 25, 250 টাকা। মোট হলো তার কত? 5, 9 আর 5 14, 4 হাতে 1, 9 আর 1 10 আর 2 12, 1245 টাকা। সে কি করলো? একটা বই কিনলো। কত টাকা দিয়ে? 665 টাকা দিয়ে। বই এর দাম বা মূল্য কত? 665। এটা বিয়োগ করে দেন। 5 থেকে 5 গেলে 0, 4 থেকে 6 জন 1 ধার করেন, 14, 8, এখানে 11, 6 আর 5 11, তার কাছে 580 টাকা থাকবে। এখন আমি প্রমাণ করবো, এই দুইটা যোগ করেন, দেখেন এটা হয় কিনা। 5, 8 আর 6 14, 4 হাতে 1, 6 আর 1 7, 7 5 12। ক্লিয়ার? তাহলে তার কাছে থাকবে 580 টাকা। ক্লিয়ার? আমি আবারও বলছি, অঙ্কের প্রশ্নটা একটু ভালো করে পড়বেন, তারপরে অঙ্কটা করবেন। করিমের ছিল 995 টাকা। বাবা দিলেন তাকে 5টা 50 টাকার নোট, 5 শূন্য 0, 5 5 25, 0, 9 10 11 12 13 14, 9 আর 5 14, 4 হাতে 1, 9 আর 10 11 12, তার 1245 টাকা হলো। সে বই কিনলো, বইয়ের দাম 665 টাকা। কত থাকবে? 5 থেকে 5 গেলে 0, 4 থেকে 6 যায় না, 1 ধার করবেন, 14 থেকে 6 গেলে 8, এখানে আছে 11, 11 থেকে 6 গেলে 5। এই দুটা যোগ করলে যদি এটা হয় তাহলে আপনার অঙ্ক হবে 5, 8 আর 6 14, 4 হাতে 1, 6 1 7, 7 5 12। ক্লিয়ার? গুড। এবার আসি 14 নম্বর। সমাধান 14, এটা বইয়ের অঙ্ক। এটা
মিনা সাধারণত রাত 10টায় বিছানায় যায় এবং সকাল 6টায় উঠে। সে কত সময় ঘুমায়? এটা আমরা পঁচানব্বই পৃষ্ঠার 16 নম্বর অঙ্কটা, আপনার 95 পৃষ্ঠার 16 নম্বর অঙ্ক। মিনা সাধারণত রাত 10টায় বিছানায় যায় এবং সকাল 6টায় উঠে। সে কত সময়? দুইটা ঘড়ি দিয়ে দিছে। প্রথমটায় সে 10টায় যায়, 6টায় উঠে। সে কত সময় ঘুমায়? তাহলে আমরা কোনটা থেকে কোনটা বিয়োগ করব? উঠে থেকে বিছানায় যায়। তাহলে ঘুম থেকে উঠে বিছানায় যায় কয়টায়? রাত 10টায়। এবং উঠে কয়টায়? সকাল 6টায়। আমি অনেকবার বলেছি, রাত 12টা পার হলেই আপনি কত যোগ করবেন? 24। তারপরে 6টায় সে উঠছে, 24 আর 6 কত? 30। এইটা ঘন্টা, এটা মিনিট। এবার বিছানায় যায় কয়টায়? রাত 10টায়। দুপুর 12টা পার হয়েছে। দুপুর 12টা পার হইলে 12 যোগ 10 কত? 22। 8 ঘন্টা। সে কয় ঘন্টা ঘুমায়? 8 ঘন্টা ঘুমায়। আপনি এবার আঙ্গুল গুনে করতেন। 10টায় বিছানায় গেল, 11, 12, এরপরে আবার সকাল হয়ে গেল 1, 2, 3, 4, 5, 6। ক্লিয়ার? গুড। এবার দ্য লাস্ট ওয়ান। একটি বৃত্ত অঙ্কন করে ব্যাসার্ধ, জ্যা ও চাপ দেখাও। আপনাকে সমাধান 15 কিছু লিখতে বারণ করছে। আপনাকে একটা বৃত্ত আঁকতে হচ্ছে। আমি একটা বৃত্ত আঁকলাম। ক্লিয়ার? বৃত্তটা এঁকে আপনি ব্যাস দেখাবেন, ব্যাসার্ধ দেখাবেন, জ্যা দেখাবেন ও চাপ দেখাবেন। বৃত্ত আঁকলাম। এটা হলো কেন্দ্র, ঠিক মাঝখানে কেন্দ্র। এই কেন্দ্রের ভিতর দিয়ে বৃত্তের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত সরল রেখার দৈর্ঘ্যকে বলা হয় ব্যাস। আপনাকে আঁকতে বলছে, তবে ব্যাসটা কিন্তু বৃত্তের ভিতর দিয়ে চলে যাবে। আমি নাম দিলাম, এটা ক। এটা খ, গ, নাম দিলাম। ক্লিয়ার? এরপর হলো ব্যাস, আমরা আঁকলাম ব্যাসার্ধ। কেন্দ্র থেকে বৃত্তের পরিধি পর্যন্ত সরল রেখার দৈর্ঘ্যকে বলা হয় ব্যাসার্ধ, বা ব্যাসের অর্ধেককেও ব্যাসার্ধ বলা হয়, যেটাই আপনি বলেন। কেন্দ্র থেকে পরিধি, এটা একটা নাম দিলাম। এটা যদি ক হয়, এটা খ, গ, ঘ দিলাম। ক্লিয়ার? তারপর হলো জ্যা। জ্যা হলো এই বৃত্তের যে কোনো, জ্যা হলো বৃত্তের এক প্রান্ত থেকে অপর প্রান্ত যাবে।
বৃত্তের একটা প্রান্ত দিয়ে সেখানে এটা যে হতে পারে, এটা নাম্বার দিই চ ছ। এই যে এখানেই থাকবে তা না, এখানেও থাকতে পারে, এটা হতে পারে, এটাও যে এখানে এটা হতে পারে। ক্লিয়ার? আর লাস্ট হলো চাপ। বৃত্তের যে কোনো অংশকে চাপ বলা হয়। এই যে এখানে এটা একটা অংশ মনে করেন, এটা হলো মনে করেন তথ্য, এটা একটা চাপ, এটা হলো চাপ, এটা হলো ব্যাসার্ধ, এটা কেন্দ্র, এটা ব্যাস, এটা হলো যে। ক্লিয়ার? এখন আপনি এখানে লিখতে পারেন, যদি আপনাকে কেন্দ্র যেটা আছে সেটা লিখেন খ গ, এটা হলো ব্যাস, ক ঘ ব্যাসার্ধ, তারপরে হলো চ ছ জ্যা, আরটা হলো তথ চাপ। ক্লিয়ার? আমরা এখানে একে দেখালাম, এখানে নাম্বারটা লিখে দিলাম যে কোনটা ব্যাস, কোনটা ব্যাসার্ধ, কোনটা জ্যা, কোনটা চাপ। ক্লিয়ার? গুড। আমি পরবর্তী ক্লাস আমরা ইংরেজি ম্যাথস দ্বিভাষাকার অঙ্কটা করব ইংরেজিতে। আমি বারবার আপনাদের অনুরোধ করেছিলাম যারা বাংলা ভার্সন তারাও ইংলিশ ভার্সনের অঙ্ক দেখবেন, আবার ইংলিশ ভার্সন বাংলা ভার্সনের অঙ্কটা দেখবেন, কারণ এটা অনেক সময় ট্রান্সলেট করে আসে। কারণ আমি দ্বিভাষাকার ম্যাথ যেটা দেখেছি সেখানে এটার সাথে কোনো মিল নাই। তাহলে আপনারা যদি দুটো দেখেন তাহলে আপনাদের এই উপকার হবে বলে আমার বিশ্বাস। আর একটা জিনিস, কিছু কিছু বাবা মা ভুল বুঝতেছেন আমার মনে হয়। তারা মনে করতেছেন যে এই ক্লাসটা বাবা মার জন্য করানো হচ্ছে, কারণ আমি যখন পড়াই তখন আপনাদের নেন দেন কথাটা বলি। এটা স্বাভাবিক, হয়তো আপনারা কখনো শুনেন নাই যে শিক্ষক বাচ্চাদের সাথে আপনি আপনি কথা বলেন, কিন্তু পান্ডে স্যার সবসময় বাচ্চাদের সাথে আপনি আপনি কথা বলেন। অর্থাৎ সে ক্লাসটা বাবা মার জন্য নয়, বাচ্চাদের জন্যই। কিন্তু বাবা মাকে আমি বলি যে আপনারা শুনেন এবং ওদের পড়াতে যেন আপনাদের সুবিধা, সেই কথার জন্যই। কিন্তু আমি সবসময় আমার বাবা মার মানে বাচ্চাদের সঙ্গে সবসময় আপনি আপনি কথা বলি। আশা করি সে বাবা মা বুঝতে পেরেছেন। আর একটা জিনিস হলো যে জুলাই মাস, এই জুলাই মাস আপনারা জানেন যে সেন্ট জোসেফ স্কুলে ইংলিশ মিডিয়ামের ক্লাস শুরু হয়েছে অনলাইনে। আমরা সেন্ট জোসেফ কোচিং হাউস জুলাই পর্যন্ত ইংলিশ মিডিয়ামের বাচ্চাদের ভর্তি প্রক্রিয়া শুরু করেছি এবং জুলাই পর্যন্ত আমরা ভর্তি করব। পরে আগস্টের 1 তারিখ থেকে ইংলিশ মিডিয়ামের ক্লাস আমরা এখানে ইউটিউবে দিব। যারা 2021 ইংলিশ মিডিয়ামে ভর্তি হতে চান তারা এই জুলাই মাসের মধ্যে ফর্ম ফিল আপ করে ভর্তির প্রক্রিয়া শেষ করবে এবং তাদের ক্লাস আমরা দিব। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 20 সেকেন্ড হাত ধুবেন সাবান দিয়ে, বাবা মার কথা শুনবেন, মন দিয়ে পড়াশোনা করবেন। মনে রাখবেন পরীক্ষা কিন্তু আপনাকে দিতেই হবে, কোনো উপায় নাই, দিতেই হবে। সেটা যদি অনলাইনে হয় অনলাইনে দিবেন, আমরা সে ব্যবস্থা করব। কিন্তু আমার মনে হয় অনলাইনে পরীক্ষা দিতে হবে না, আপনারা খাতায় পরীক্ষা দিবেন, এটা আমার বিশ্বাস। এবং যে সমস্ত বইগুলি দেওয়া হয়েছে সেগুলি আপনারা ভালো করে পড়বেন
এরপরে আমরা মডেল টেস্টের জন্য প্রশ্ন তৈরি করতেছি। আপনারা মডেল টেস্টের প্রশ্ন ওখান থেকেই পাবেন, এবং যে সমস্ত প্রশ্নগুলি নিয়ে আমি আলোচনা করতেছি, বাবা মাদের বলবো আপনারা এত উতলা হবেন না, এই প্রশ্নগুলিও আপনারা যথাসময়ে পাবেন যাতে আর একবার সলভ করতে পারেন। ক্লিয়ার? ধন্যবাদ, দেখা হবে আগামী ক্লাসে।